আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেলকনি দিয়ে আপনাদেরকে বাইরের ছাদের দৃশ্যটা একটু দেখাচ্ছি। খুব সুন্দর আলো ঝলমলে রোদ উঠে গিয়েছে। তো এখন যা অবস্থা, বাইরের প্রকৃতি দেখার আর সময় নেই। ঘরে অনেক কাজ করতে হবে। গত 10 দিন থেকে আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি শুধু আমাকে ঘর মুছে দিত আর মাঝে মাঝে একটু কুটাবাছা করে দিত। যেমন যেদিন মুরগি তারপরে মাছ টাছ আনা হতো ওগুলো একটু রেডি করে দিতেন, আর ঘর ঝাড়ু আর ঘর মোছার জন্যই আসেন। তো আগে এটাও ছিল না, আমি মাশাল্লাহ সব কাজই করতে পারতাম। তো আরহান হওয়ার পর থেকে আরহানকে নিয়ে আসলে পারি না, যেহেতু আবরারও একটু বুঝে কম, আবার আরহান ছোট বেবি, ওদের জন্য আসলে পারি না। তো এটাও আরহান হওয়ার পর থেকেই বলতে পারেন রেখেছি ওনাকে। তো বয়স্ক এক খালা খালা গ্রামের বাড়িতে যাবেন, ওনার ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই আমার কাছে ছুটি চেয়ে নিয়েছেন যে আন্টি আমাকে 10 দিনের ছুটি দেন। তা আমি বললাম আচ্ছা খালা যান, 10 দিন হ্যাঁ এখন করে নেব, আগে তো নিজের কাজ নিজেই করতাম। তো এখন যেটা সেটা এই যে সবই করা লাগতেছে। আর উনি যাবেন করে আমি আরাফার বাবাকে দিয়ে অনেকগুলো, মানে যে পরিমাণ আমরা 10 দিনের মধ্যে মুরগি লাগবে ওটা এনে ওনাকে দিয়ে কাটিয়ে রেখেছি। আর মাছ তো ঢাকাতে কেটেই দেয়, ওটা শুধু নিজেদের পছন্দ মতো কাটিয়ে নিয়ে এসে ফ্রিজে রাখতে হয়। তো এখন আরাফার বাবা বলেন যে তখন আমি হাঁস পাইনি, একটা হাঁস খেতে মন চেয়েছিল, ভালো মানের হাঁস তখন পাইনি, খালা যাবে যখন তখন। তো এরপর যখন হাঁস এনেছেন বলছিলাম তুমি এখন খালা নেই হাঁস এনেছ, বলে আমাদের কাজ কি আমরা করতে পারি না? আসলে সেইটাই, আমরা ভুলে যাই মাঝে মাঝে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর হলে সব কিছুই ভুলে যাই, তখন আসলে কারো উপর নির্ভর করে থাকা লাগে না। আমার আবরারের স্কুলে যখন প্রতিদিনই ওদের একটা অ্যাসেম্বলি হয়, আমি আপনাদেরকে দেখাই সব সময়, অ্যাসেম্বলি শেষে যখন ওরা আল্লাহর কাছে মোনাজাত করে, বলে যে হে আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দিন, আমরা যেন নিজের কাজ নিজে করতে পারি, আমাদেরকে স্বাবলম্বী হতে সহায়তা করুন, এরকমভাবে একটা শপথ করানো হয় আর কি। তো ওই শপথের সময় আমি প্রতিদিন মনে মনে ভাবি যে আল্লাহ আমাদেরকে সব নিজের কাজ করার শক্তি দিন। আসলেই তো সত্যি কথা, এই যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কাজই তো আমাদের নিজের কাজ, আর আমরা কি করি এই নিজের কাজটার জন্য আমরা হেল্পিং হ্যান্ডের আশায় বসে থাকি। তো আমি আসলে কারোর জন্যই সেরকমভাবে বসে থাকি না, অপেক্ষা করি না, নিজের কাজ নিজে করার চেষ্টা করি। ইনশাল্লাহ আল্লাহ শক্তি দিবেন, শক্তি দেওয়ার মালিক তো আল্লাহ। তো যাই হোক, অনেক জ্ঞানী গুণী কথা বলে ফেললাম। এই যে কাজ করতে করতে যেই অবস্থা, একদমই গরম লেগে গিয়েছে, এখন সোয়েটারটা খুলে নিচ্ছি। আর আমার আম্মার কথা মনে পড়ছে, আম্মাকে যদি বলতাম আম্মা আপনি শীত লাগে না সোয়েটার পরেন না কেন, তো আম্মা বলতো আমার জায়গায় এসো, তখন বুঝবে যে সোয়েটার পরে থাকা। আসলে কাজ করতে করতে ওনারা তো বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতেন আমার আম্মারা, তো ওই সময়টা তো গরম তো লাগবেই। উষ্ণ জায়গা, তারপরে আমাদের খড়ির চুলায় রান্না, কখনোই রান্নার সময়টা এরকম দেখতাম না। আমার এখানে একটু এলোমেলো হয়ে গিয়েছে, আমি এডিটিং করতে এসে হাঁসটা কিন্তু একবারেই সেঁকে নিয়েছিলাম, কিন্তু এডিটিং করতে যেটা হয়েছে একটা সিন কীভাবে যেন ওদিকে চলে গিয়েছে। তো হাঁস সেঁকতে নিলে যেটা হয় যে টুপটুপ করে তেল পড়তে থাকে, ততক্ষণে বোঝা যায় যে হাঁস সেঁকা। তো হাঁস কিভাবে কাটতে হয়, হাঁস কিভাবে রাঁধতে হয় সবই তো আপনারা জানেন। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ। তো আমি সে ব্যাপারে না বলে চলেন আপনাদের সাথে একটি হাঁসের গল্প করি। আমাদের বাড়ির নোয়াখালীতে হাঁস কী করতো, যারা শীতকালে বিশেষ করে বয়স্ক বা একটু অসুস্থ দুর্বল বা এমনিও স্বাভাবিক মানুষকেও শখ করে হাঁসের জোশ খাওয়ানো হতো। তো এটার একটা আদিম রীতি আছে আর কি। তো এই জোশ খাওয়ানোটা এরকম না যে হাঁস রান্না করলাম খাইয়ে দিলাম, তা না। সেটা হাঁসের জোশ বলতে যেটা বোঝাতো, একটা হাঁস একজনকে একবারেই খেতে হবে,
একবারে না, সরি, মানে একটা হাঁস একজনকেই খেতে হবে, এরকমভাবে হচ্ছে জোশ খাওয়ানোর নিয়ম। তো সেই নিয়মের মধ্যে পড়ে কি, হাঁসটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর একটা মশলা মাখিয়ে, মানে এক এক পাতিলে, সরি, এক পাতিলে সব মশলা মাখিয়ে দিয়ে একবারেই হচ্ছে রান্না করবে। কেউ ঢাকনাটা উল্টেও দেখতে পারবে না, মানে এমন পরিমাণে পানির আন্দাজ দেবে, সব কিছু আন্দাজ মতো দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দেবে। তো এক ঢাকাতেই রান্নাটা হয়ে যাবে আর কি। তো যে রান্না করবে সে হচ্ছে একটু উল্টায় পাল্টায়ও দেখা যাবে না, এভাবে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একবারেই রান্না করে নেয়। এটা আসলে আমি সেরকমভাবে কখনো দেখিনি, আমার শোনা গল্প। তো শুনেছি কার কাছ থেকে, আমার আম্মা আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। আমার নানা শ্বশুর বাড়িতে প্রচুর হাঁস হতো, ওনারা পালতো শীত আসলে খাওয়ার জন্য। তো আমার নানা শাশুড়ি তারপরে নানি শাশুড়ি দুইজনেই হচ্ছে, শ্বশুর শাশুড়ি দুইজনেই এরকমভাবে ওনারাও খেতেন, প্লাস হচ্ছে ওনাদের মেয়ে জামাই মানে আমার শ্বশুরকেও খাওয়াতেন। তো একবার নাকি এরকমভাবে রান্না করে আমার শ্বশুরকে একবেলা খাইয়েছেন। তো আমার শ্বশুর আমার শাশুড়িকে আম্মাকে বলতেছিলেন যে না, পরের বেলা থাকলে রেখে রেখে আমাকে এটাই খাওয়াবে, আমি পালাই এখান থেকে। তো খুব হাসি পেত আম্মা যখন এসব বলতো, গল্প করতো। আর আমার আব্বা, শ্বশুর আব্বা তো চলে গিয়েছেন, উনি অনেক দিন আগেই। তো আম্মা এগুলো বলতেন, হাসতেন, আবার মনও খারাপ করতেন। আমার শাশুড়িও নাই, আম্মাও নেই। তো আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুক, থাকলে আমাদের সাথে থাকতো, গল্প করতো, আজকে হাঁসের মাংস খেতেন, সব কথাই মনে পড়ে। আমার আম্মা মারা গিয়েছেন 3 বছর হয়, এই যে এই ডিসেম্বরে আমার তৃতীয় মৃত্যুবার্ষিকী গিয়েছে। তো এই তো দুঃখের কথা স্মরণ করা ছাড়া আর কিছুই নাই, ওনাদের জন্য খারাপ লাগে আর কি। তো এই তো একদিন সবাইকে চলে যেতে হবে, সবাই যাওয়ার পথে আমরা, এই ক্ষণিকের দুনিয়া। এখানে কাজ করতে করতে তো খিদে লেগে গিয়েছে, সকাল থেকে আবরার গিয়েছে আবরার বাবার সাথে বাজারে। এই যে ছোটটাকে দেখতে পাচ্ছেন, এটাকেও সকাল থেকে দেখেননি, এটা হচ্ছে ওর বাবার সাথে বাজারে ছিলেন। তো দুই দুই বাচ্চাকে নিয়ে বাজার টাজার করে ঘুরে এসে গোসল করেছেন, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছেন, এখন নামাজের সময় উনি চলে গিয়েছেন। তো আমি ভাবলাম এতক্ষণে হচ্ছে অনেকটা হয়রান হয়ে গিয়েছি, আসলে আপনাদেরকে যত দ্রুত হচ্ছে এখানে দেখাতে পেরেছি আমি, এটা কিন্তু বাস্তবে সম্ভব না। 10 মিনিটে কি আর সারাদিনের কাজ কি হয়, হয় না। হাঁসটা কাটতে অনেকটা সময় লেগে গিয়েছে, সেই সাথে অনেকটা টায়ার্ডও হয়ে গিয়েছি। তারপর হাঁস কাটাই কি শেষ, এই যে আবার পেঁয়াজ কাটতে হবে, মশলাপাতি কাটতে হবে। সেই সাথে এক বেলায় তো হাঁস খাবে না, আর আপার বাবা রাতের জন্য একটা তরকারিও করতে বলেছেন, তো সেই তরকারিও করব। আবার চিন্তা করছিলাম, হাঁস কাটতে কাটতে মেয়েকে জিজ্ঞেস করেছি, মেয়ের বাবাকে জিজ্ঞেস করেছি হাঁসের সাথে কি দিয়ে খাবে তোমরা। তো কারো কমেন্টস হচ্ছে পোলাও দিয়ে খাবে, কারো হচ্ছে চালের গুঁড়ির রুটি। তো আমি ভাবলাম একটা হাঁস তো আমরা একদিনে খেয়ে শেষ করতে পারবো না, আর এটা সম্ভবও না। হাঁসের মাংস অনেক হচ্ছে তেল থাকে, এটা ক্ষতি হয় আসলে। আর খেতে রেখে রেখে খাওয়াটাই আমি মনে করি মজা লাগে আর কি। আমাদের পরিবারের সবাই এরকম, একবেলায় যে সব খেয়ে ফেলবো তা না, একদিনেই। তো এখান থেকে কিছুটা হচ্ছে থাকলে আল্লাহ বাসা রাখলে আগামীকালকে রুটি বানাবো। তো আমি রুটি বানানোটাও হচ্ছে ভিডিও করেছি, সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আজকে পোলাও দিয়ে খাবো, তো হাঁসের মাংস নিয়ম মাফিক যা যা মশলাপাতি দেওয়ার সব দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে যে ভাবলাম যে পোলাও করব, সেই পোলাওর আয়োজন করছি। এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণ তেল উঠেছে, এটা হাঁসা মানে ছেলে আর কি, হাঁস। তো হাসার কারণে আমার মনে হচ্ছে বেশি তেল উঠছে, মেয়ে হলে তো ডিম পারতো বা একটু তেলের ভাগটা কম থাকতো। তো হাসা সেজন্যই তেল, আমি অল্প একটু পরিমাণ সরিষার তেল দিয়েছি, তাও বেশ পরিমাণ হচ্ছে তেল উঠে গিয়েছে। এখন হাঁস তো তেল মশলাওয়ালা খাবার, এটার সাথে পোলাওটা চেয়েছিলাম একদম হালকা মশলাই করতে, যেহেতু একটার সাথে একটা ব্যালেন্স করার চেষ্টা করছিলাম আর কি। তো আমাকে দেখতে পেয়েছেন আমি অল্প একটু আদা রসুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা চালটা নেড়ে ছেড়ে, এখানে কিন্তু ঘিও ব্যবহার করে নিই আমি, যেহেতু হাঁস দেখতে পেয়েছিলাম অনেকটা তেল উঠে গিয়েছে। তো খুবই হালকা পরিমাণে হচ্ছে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি পোলাও। এখন গোসলে যাব, তো গোসলে যাওয়ার আগ দিয়ে আবরারকে কিছু কাজ দিয়েছি। এখন আমাদের বাসায় বরাবরই কাটাকাটি চুলাচুলি দেখেন আবরারই করে। তো আর এই যে ছোটোটা, ওর বাবা ওকে গোসল করে এখানে বসে রেখেছে, আর এদিক থেকে হচ্ছে টিভি দেখছিল ওরা। তো এতক্ষণে আরাফা কী করে সেটা একটু দেখাই। আরাফা বসেছে সালাদ কুচি করার জন্য, যেহেতু আবরার অতটা কুচি পারে না, বুঝে না, কোনো টুকরা বড় তো কোনো টুকরা ছোট থেকে যায়। তো আরাফা মাসাল্লাহ খুব সুন্দর করে সালাদগুলো কুচি করে নিচ্ছে। আমি বুঝতে পারছি না
এখানে আমার সিনগুলো আসলে এলোমেলো হয়ে গিয়েছে আজকে, দুঃখিত। খুব তাড়াহুড়ো করে হচ্ছে ভিডিও এডিটিং করেছি, যার কারণে আমি খেয়াল করতে পারিনি। আর এই তো এখানে পোলাও শেষের দিকে একটু হালকা বেরেস্তা করে দিয়েছি। কেন জানি না এই ইন্ডিয়ান পেঁয়াজটা বেরেস্তা করলে সুন্দর আসে না, কালারটা কেমন জানি কালো কালো হয়। হাঁসের মাংস শেষ, গোসল করে এসে দেখছি আরাফা বেগুন ভাজছিল। তো আরাফার বাবাও নামাজ থেকে চলে এসেছেন। হাঁসের মাংস একটু ওনার রিয়েলটা রাখলাম আর কি। উনি বলেন এত অভিনয় করি তোমার জন্য, আর কি করতে পারি তোমার ব্লগের জন্য, ভিডিওতে অভিনয় করে একটু দেখাচ্ছিলাম। তো মাশাল্লাহ হাঁসটা অনেক মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাটিতে, এইটুকুই খাওয়া। এরপর হচ্ছে রাতে আমরা অন্য তরকারি দিয়ে খেয়েছি, সেই সাথে বেগুন ভাজা ছিল আর ছিল সালাদ। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে কথা হবে। আজকের মতো এইটুকুই।